জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অনলাইন ক্লাসে। আমরা সবাই একটু দ্রুত জয়েন দিয়ে দিই আর আমরা একটু কনফার্ম করি যে এখন এই বোর্ড আমরা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ডান। এখন দেখেন আমাদের বোর্ড ক্লিয়ার আছে কিনা, কি লেখাটা এবং সাউন্ড এবং বোর্ড সব ক্লিয়ার আছে কিনা। আফিফ আব্দুল্লাহ, জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দ্রুত একটু আমাদের কনফার্মেশন দেন যে সাউন্ড এবং বোর্ড সব ক্লিয়ার আছে কিনা। দ্রুত একটু কনফার্মেশন দেন যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। দ্রুত একটু কনফার্মেশন দিবেন সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। আমরা অনলাইন ক্লাসের বিষয়ে সকল বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ। অনলাইনে ক্লাস প্রসিডিউর কি হবে না হবে এ টু জেড আমরা অবশ্যই কথা বলবো আপনাদের সাথে। তার আগে আমরা একটা ক্লাস আপনাদের ছোট একটু জিনিস করাবো আমরা আজকে আপনাদেরকে, সেটা একটু দেখেন। এই ডিজাইন অফ স্ট্রাকচার, এই ডিজাইন অফ স্ট্রাকচার আমরা কিন্তু ওইভাবে পড়াশোনা করি না। হ্যাঁ, ডিজাইন অফ স্ট্রাকচার আমাদের ওইভাবে পড়াশোনা করা হয় না। এই ডিজাইন অফ স্ট্রাকচার আমরা অনেকেই ঠিক মতন পরীক্ষা হলে অ্যান্সার করতে পারি না এবং পারি না। সো আমরা এস্টিমেটেড অঙ্ক অলওয়েজ টাইম করি, তারপর হচ্ছে এফএম এর অঙ্ক আমরা পারি, করলেও পারি না করলেও পারি, এসআইটিবি আমরা ম্যাক্সিমামে পারি, বাট ডিজাইন অফ স্ট্রাকচারে আমরা এটা ভুল করে আসি। সো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, বিপিএসসি বলেন, বুয়েট বলেন, যে কোনো পরীক্ষায় বলেন, অনেকের কাছ থেকে রিপ্লাই আসে যে ডিজাইনের অঙ্কটা সে মিলাইতে পারে নাই, ডিজাইনের অঙ্কটা সে করতে পারে নাই। এই ধরনের কনফিউশন বা এই ধরনের ইয়েগুলো আপনাদের থাকে। সো আমরা যেহেতু এটা আজকে ফ্রি ক্লাস, ওপেন ক্লাস, সবার জন্য ওপেন ক্লাস, আমরা ডিজাইন নিয়ে একটু আলোচনা করব, তারপর আমরা অনলাইন প্রসিডিউরটা আপনাদেরকে জানাবো। আমরা মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়েছি, মাত্র দেখেন 19 জন জয়েন দিয়েছে। আর যখন এই কোনো একটা লিংক দেওয়া হয় যে এই গ্রুপে জয়েন করেন, আমি এইটা বুঝি না। আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কেন যেখানে সেখানে আপনি জয়েন দিবেন? যেখানে লিংক দেখবেন সেখানে কেন আপনাকে জয়েন দিতে হবে? এটা আপনাকে বুঝতে হবে যে আপনার নিট আছে কিনা। দেখি যে কোনো লিংক দিলে আপনারা জয়েন দিয়ে দেন। আপনার প্রয়োজন থাকলে জয়েন দিবেন ভাই, না থাকলে তো ওই গ্রুপে জয়েন দিয়ে তো কোনো লাভ নাই। এমন না যে ওই গ্রুপে জয়েন দিলে আপনার অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো থেকে আমরা একটু বিরত থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখেন, সো ডিজাইন অফ স্ট্রাকচারে আমাদের যে জিনিসটা থাকে, একটা হচ্ছে ডাব্লিউএসডি আর একটা হচ্ছে আমাদের ইউএসডি। হ্যাঁ, আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো ক্লাস, মনে করেন ক্লাস শুরু হয়ে গেছে, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের জন্য আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এটা প্রথম ক্লাস ধরে নেবেন, হ্যাঁ, এই জন্য বলেছি ফার্স্ট ক্লাস। তাহলে ডিজাইন অফ স্ট্রাকচারে আমাদের ডাব্লিউএসডি এবং ইউএসডি মেথডে ম্যাথগুলো করতে হয়। আরো রূপান্তরিত সেকশন বলে ছোটখাটো আরো অনেক ম্যাথ রয়েছে কংক্রিটের, সেগুলো আমাদের দেখেন। তাহলে ডাব্লিউএসডি আমরা কি জানি? ডাব্লিউএসডি হচ্ছে, আপনারা একটু বলেন তো ডাব্লিউএসডি পূর্ণ অর্থে কি হবে? ডাব্লিউএসডি পূর্ণ অর্থে কি হবে আপনারা একটু বলেন। অনেকেই কিন্তু জানেন, আপনারা একটু বলার চেষ্টা করেন, একটু টাইপ করে বলার চেষ্টা করেন। জি আসসালামু আলাইকুম, কেমন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ডাব্লিউএসডি হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, ঠিক আছে? আর আমরা কি জানি? ইউএসডি তে আমরা কি জানি? আলটিমেট স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেস ডিজাইন। এখন দেখেন আমাদের বুঝতে হবে ডাব্লিউএসডি টা কি জিনিস এবং ইউএসডি টা কি জিনিস, ঠিক আছে? ডাব্লিউএসডি কি জিনিস এবং ইউএসডি টা আমাদের কি জিনিস। দেখেন, স্ট্রেসের সংজ্ঞা আমরা অনেকেই জানি, তাই না? স্ট্রেসের সংজ্ঞা আমরা কিন্তু সবাই জানি যে স্ট্রেস কাকে বলে। বইয়ের ভাষায় আমরা গতানুগতিক জানি যেটা সেটাই। অর্থাৎ স্ট্রেস হচ্ছে বলকে যখন আমরা একটা বলকে যখন আমরা স্ট্রেস এরিয়া দিয়ে ভাগ করব, বলকে যখন আমরা স্ট্রেস এরিয়া দিয়ে আমরা যখন ভাগ করব, তখন আমরা কি পাবো? পীড়ন পাবো। বুঝা গেছে? অর্থাৎ আমরা যদি এটাকে লিখি যে এ সমান সমান এফ ভাগ এ, তাহলে স্ট্রেস আমরা কাকে বলতেছি? বলকে যখন আমরা তার হচ্ছে স্ট্রেস এরিয়া দিয়ে যখন ভাগ করব, তখন আমরা কিন্তু পীড়ন পাবো। একটা কথা মনে রাখবেন, এই স্ট্রেস বা পীড়ন, এগুলো কিন্তু অনেকগুলো হয়, মনে রাখবেন। এই স্ট্রেস বা পীড়ন, আমরা কিন্তু এখন ইউএসডি নিয়ে কথা বলতেছি। এই স্ট্রেস বা পীড়ন এগুলো কিন্তু অনেকগুলো হয়, ঠিক আছে, বা অনেকগুলো পাওয়া যায়।
এখন এই স্ট্রেস সে ধরেন স্ট্রেস আমরা হচ্ছে একটা 50 পাইলাম, তারপর একটা 70 পাইলাম, একটা 100 পাইলাম। এই যে স্ট্রেস একটা 50, একটা 70, একটা 100, এই স্ট্রেসের মধ্য থেকে সর্বোচ্চ যে স্ট্রেসটা আমরা নিব, এই সর্বোচ্চ স্ট্রেসটাকে আমরা বলতেছি স্ট্রেংথ। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমরা জানি যে বলকে তার স্ট্রেস এরিয়া দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা পীড়ন পাবো। এই পীড়ন আমাদের অনেকগুলো হবে, হ্যাঁ, পীড়ন কতগুলো হবে? অনেকগুলো হইতে পারে, 10, 20, 40, 50 এরকম অনেকগুলো পীড়ন আমরা পাবো কার্ভে। সো এই অনেকগুলো পীড়নের মধ্যে সর্বোচ্চ যে স্ট্রেসটা থাকবে, সর্বোচ্চ যে পীড়নটা থাকবে, এইটা ধরে যখন আমরা ডিজাইন করি তখন এটাকে বলা হয় আমাদের স্ট্রেন। অর্থাৎ স্ট্রেস এবং স্ট্রেন একই জিনিস, স্ট্রেস এবং স্ট্রেস দুটো একই জিনিস, বাট সর্বোচ্চ স্ট্রেস ধরে যখন আমরা ডিজাইন করি তখন সেটাকে বলা হয় স্ট্রেন্থ। ক্লিয়ার কিনা? এতটুক ক্লিয়ার কিনা একটু বলেন। এতটুক ক্লিয়ার কিনা ভাই? এতটুক ক্লিয়ার কিনা একটু খালি বলবেন। এই স্ট্রেস এবং স্ট্রেন এতটুকু কি? আপনি তো অবশ্যই ইউএসডি ডাব্লিউএসডি পার্থক্য পড়ে নেবেন, সংজ্ঞা পড়ে নেবেন, বাট এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু ডি দিয়ে দিই। আমি কিন্তু বারবার বলতেছি এস্টিমেট আমরা সবাই পারি, তারপর এফএম এর অঙ্ক আমরা সবাই পারি, এসএফডি বিএমডি ম্যাক্সিমামে পারি, বাট ডিজাইনে গেলে আমাদের ভুল হয়। এজন্য আমাদের ফার্স্ট ফোকাসিং থাকবে যেন আমরা ডিজাইনটাকে এবার ভালো করতে পারি। ওকে, তাহলে আমরা এখন এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, হ্যাঁ, এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, আমরা সেই জিনিসগুলো এখন আপনাকে দিব। তাহলে অবশ্যই মনে থাকে যেন স্ট্রেস আর স্ট্রেন একই জিনিস, শুধুমাত্র ম্যাক্সিমাম স্ট্রেসটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে স্ট্রেন। ওকে, দেখেন এখন দেখেন আমরা যদি এখানে এখন বলি যে যখন আমরা ডিজাইন করব, ডিজাইন অফ স্ট্রাকচার যখন আমরা করব, মূলত এই ডাব্লিউএসডি কমা ইউএসডি কমা ডিজাইন কমা অ্যানালাইসিস কখন করব। অর্থাৎ আমি বলতে যাচ্ছি আমরা এখন বিম ডিজাইন নিয়ে আলোচনা করব। বিম বিম ডিজাইন, বিম ডিজাইন, ঠিক আছে? তাহলে আমরা বিমটা কখন ডাব্লিউএসডি করব, কখন ইউএসডি করব, এটা কি ডিজাইন করতে বলছে নাকি এটা অ্যানালাইসিস করতে বলছে, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। একটা বিম যখন আমরা বিমের অঙ্ক যখন পাবো, এটা কি ডাব্লিউএসডি মেথডে করব না ইউএসডি মেথডে করব, এটা কি ডিজাইন করতে বলছে নাকি এটা অ্যানালাইসিস করতে বলছে, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি যে কখন আমরা ডাব্লিউএসডি করব, ঠিক আছে? ডাব্লিউএসডি আমরা কখন করব একটু লিখে রাখেন যে নিচের টার্মও বলতে পারি, নিচের টার্মগুলো দেওয়া থাকলে বা যদি মান নির্ণয় করতে বলে বা মান বের করতে বলে, মান বের করতে বললে আমরা কিন্তু আপনাকে কংক্রিটের ইলাস্টিক মানে কংক্রিটের ইলাস্টিসিটি অফ মডুলাস, স্টিলের ইলাস্টিসিটি অফ ছোট ছোট রূপান্তরিত সেকশন, আরো যা আছে ওগুলো আমরা পরে করবো। আমরা টোটালি আজকে ডিজাইনে চলে গেছি এবং ডিজাইনের আমরা এটা ফার্স্ট ক্লাস করতেছি, ঠিক আছে? দেখেন নিচের টার্মগুলো দেওয়া থাকলে বা মান বের করতে বললে, যেমন কি কি আমাদের দেওয়া থাকতে পারে দেখেন, আমরা সবাই এটা একটু তুলে নেই, হ্যাঁ, সবাই এটা সুন্দর করে একটু তুলে নেই, আপনাদের হয়তো বা কাজে দিবে ইনশাআল্লাহ। যেমন ধরেন রেজিস্টিং মোমেন্ট, রেজিস্টিং মোমেন্ট, ঠিক আছে? এরপরে যদি বলে অ্যালাউয়েবল মোমেন্ট, অ্যালাউয়েবল মোমেন্ট, অ্যালাউয়েবল মোমেন্ট, এরপর যদি বলে যে ওয়ার্কিং ম্যাক্সিমাম ওয়ার্কিং মোমেন্ট, ম্যাক্সিমাম ওয়ার্কিং মোমেন্ট, আর একটা যদি হচ্ছে যে ফ্যাক্টর লোড যদি দেওয়া না থাকে, ফ্যাক্টর লোড দেওয়া না থাকে, ঠিক আছে? ফ্যাক্টর লোড দেওয়া না থাকলে, তাহলে এখন দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন ইউএসডি মেথডে আমরা কখন আমরা অঙ্কটা সমাধান করব, যখন রেজিস্টিং মোমেন্ট, অ্যালাউয়েবল মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট কি থাকবে, দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে এটা লিখি যে দেওয়া থাকবে বা বের করতে হবে, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। বা বলা থাকলে, যদি বলা থাকে আমরা লিখতে পারি যে বলা থাকলে, ঠিক আছে? আর একটা হচ্ছে ফ্যাক্টর লোড না দেওয়া থাকলে, ভালো করে বোঝার চেষ্টা করুন। রেজিস্টিং মোমেন্ট, অ্যালাউয়েবল মোমেন্ট, ম্যাক্সিমাম ওয়ার্কিং মোমেন্ট যদি বলা থাকে তাহলে আমরা এটা কিসে করব, ডাব্লিউএসডি মেথডে করব। আর ফ্যাক্টর লোড যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এটা ডাব্লিউএসডি তে করব। এরপর আসেন এখন ইউএসডি,
এরপরে আসেন এখন ইউএসডি। ইউএসডি তে আমরা কি করব, যে নিচের টার্মগুলো একই কথা লিখব, যে নিচের টার্মগুলো যারা এগুলো পারেন তারা লিপ নিয়ে নেন। নিচের টার্মগুলো দেওয়া থাকলে বা সবাই একটু লিখে দেন ভাই, নিচের টার্মগুলো দেওয়া থাকলে বা মান বের করতে বললে, মান বের করতে বললে ইউএসডি তে ম্যাথ সমাধান করব। ঠিক আছে, কি কি হইতে পারে দেখেন। তাহলে আমরা এখানে কি কি নিতে পারি, যে আলটিমেট মোমেন্ট। যদি আলটিমেট মোমেন্ট আমাদের দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এই ইউএসডি মেথডে করব। এরপরে দেখেন ডিজাইন মোমেন্ট, যারা নতুন রয়েছেন সুন্দর করে তুলে নেন ভাই, ডিজাইন মোমেন্ট। এরপরে দেখেন আলটিমেট মোমেন্ট, ডিজাইন মোমেন্ট, আর একটা হচ্ছে ফ্যাক্টর লোড বলা থাকলে। যদি আলটিমেট মোমেন্ট এবং ডিজাইন মোমেন্ট দেওয়া থাকে আর ফ্যাক্টর লোড যদি বলা থাকে বা দেওয়া থাকে, তাহলে আমরা এটা কি করব, ইউএসডি মেথডে আমরা এটা সলিউশন করব। তাহলে আমরা এটা কিসে করব, ইউএসডি মেথডে আমরা এটা সলিউশন করব। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু যদি ক্লিয়ার হয়ে যান তাহলে আমরা ডি দিয়ে দেই। হ্যাঁ, ডি মানে ডান। এই দুইটা বিষয় যদি ক্লিয়ার হয়ে যান তাহলে আমরা ডি দিয়ে দিব। এই দুইটা বিষয় যদি ক্লিয়ার হয়ে যান তাহলে আমরা কি দিয়ে দিব ভাই, ডি দিয়ে দিব ইনশাআল্লাহ। এই দুটো বিষয় যদি বুঝে থাকেন তাহলে ডি দিয়ে দেন। তাহলে আপনি কখনোই আর ভুলবেন না যেটা ইউএসডি তে করবেন না ডাব্লিউএসডি তে করবেন। রেজিস্টিং মোমেন্ট মানে প্রতিরোধী মোমেন্ট, অ্যালাইবল মোমেন্ট মানে কি গ্রহণযোগ্য মোমেন্ট, ম্যাক্সিমাম ওয়ার্কিং মোমেন্ট বলা থাকলে আর ফ্যাক্টর লোড যদি না দেওয়া থাকে আর এই কথাগুলো যদি বলা থাকে তাহলে ডাব্লিউএসডি মেথডে করব। আর ইউএসডি কখন করব, যখন আলটিমেট মোমেন্ট, ডিজাইন মোমেন্ট এবং ফ্যাক্টর লোড বলা থাকবে। ঠিক আছে, আলটিমেট মোমেন্ট, ডিজাইন মোমেন্ট, ফ্যাক্টর লোড বলা থাকবে, তখন ইউএসডি মেথডে করব। তাহলে এই দুইটা আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, এই দুইটা শেষ, ইউএসডিও শেষ, ডাব্লিউএসডিও শেষ, এই দুইটা আমাদের শেষ হয়ে গেল। ক্লিয়ার? ক্লাসের বিষয়ে আমরা সবে বলবো ভাই, আমি তো এরকম ভালো টিচার না, বুঝতে পারছেন? আমি ওইরকম ভালো কিন্তু বুঝাইতে পারি না, আমি কিন্তু নিজে বারবার স্বীকার করতেছি, ওইরকম ভালো বুঝানোর ক্যাপাসিটি আমার নাই। আমাদের এখানে যে রাজু স্যার ক্লাস নেবেন বলছি তো, উনি 11টা বাইবে দিয়েছেন, চাকরি হয় না, বাট উনি খুবই ভালো টিচার, খুবই ভালো টিচার। আপনার ক্লাস করলে বুঝবেন অনলাইনে ক্লাস সে কেমন করবে সেটা জানে। এখন দেখেন ডিজাইন, তাহলে আমরা এখন আসতেছি ডিজাইন কখন করব। শাহিন ক্লাসগুলো তুলে নাও ভাই, কাজে দিবে শাহিন। ডিজাইন আমরা কখন করব দেখেন, এক নম্বর যদি আমরা বলি যে বিমের আকার যেটাকে আমরা বলতে পারি কি ক্রস সেকশন, বিমের আকার কি হবে, বি ইনটু ডি হইতে পারে। যদি বিমের আকার আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা এটাকে ডিজাইন করব। ঠিক আছে, দুই নম্বরে আমরা কি করব, যে কার্যকরী গভীরতা। যদি বিমের আকার বা ক্রস সেকশন যদি বের করতে বলে তাহলে আমরা ডিজাইন করব। আবার কার্যকরী গভীরতা যদি আমাদেরকে বের করতে বলে তাও আমরা কি করব, ডিজাইন করব। এরপরে তিন নম্বরে আমরা বলতে পারি যে স্টিলের পরিমাণ বা এটাকে কি বলে, এএস বলে, তাই না? স্টিলের পরিমাণ যদি বের করতে বলে তাও আমরা ডিজাইন করব। এরপরে আর একটা হচ্ছে যে রডের সংখ্যা, একই কথা, ওইটার মধ্যে এটা রডের সংখ্যা মানে এন। তারপর আমরা কি করব, ডিজাইন করব। রডের সংখ্যা, তারপর আমরা কি করব, ডিজাইন করব। তাহলে দেখেন বিমের আকার বা ক্রস সেকশন, কার্যকরী গভীরতা বা ইফেক্টিভ ডেট, স্টিলের পরিমাণ বা রডের সংখ্যা, এই কয়টা যদি বলে আমরা কি করব ভাই, ডিজাইন করব। মনে থাকবে, এই কয়টা যদি আমাদেরকে বলে আমরা কি করব, ডিজাইন করব। এই কয়টা বলে আমরা কি করব, ডিজাইন করব। এখন দেখেন অ্যানালাইসিস। এখন আসেন অ্যানালাইসিসটা আমরা কখন করব দেখেন, যখন বলবে মোমেন্ট এক নম্বর দিই, মোমেন্ট যখন আমাদেরকে বের করতে বলবে। দুই নম্বরে হইতে পারে যে সমভাবে বিস্তৃত লোড, যেটাকে আমরা কি বলি, ডিস্ট্রিবিউশন লোড। ঠিক আছে, সমভাবে বিস্তৃত লোড। অথবা বললো তিন নম্বরে বললো যে বিমের দৈর্ঘ্য, তিন নম্বরে কি বললো, বিমের দৈর্ঘ্য। তাহলে মোমেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি, বড় হাতের এম, সমভাবে বিস্তৃত লোড হইলো ওমেগা, আর বিমের দৈর্ঘ্য হইলো এল। অর্থাৎ আমরা এটা বলতে পারি যখন মোমেন্ট ওমেগা এবং এল আমাদের কাছে চাবে তখন আমাদেরকে কি করতে হবে ভাই, অ্যানালাইসিস করতে হবে। ক্লিয়ার ভাই, সবাই ক্লিয়ার? এখন ক্লিয়ার?
তাহলে আমরা দুইটা জিনিস দেখাইলাম, কখন ডাব্লিউএসডি এবং কখন ইউএসডি আমরা অ্যাপ্লাই করব, আর ডিজাইন কখন করব এবং অ্যানালাইসিস কখন করব। সুন্দর করে ক্লাসটা তুলে নেন। এখন এইটা ক্লিয়ার হয়েছেন কিনা? তাহলে আমার ডিজাইনের কিছু সূত্র আসবে, আমরা ডিজাইনের সূত্রগুলো আলাদা করে দিব, ফির অ্যানালাইসিসের কিছু সূত্র আসবে, সেগুলো আমরা এখন দিব। ওকে, এইটা এই পর্যন্ত যদি তোলা হয়ে যায় তাহলে আমরা ডি দিয়ে দিই। এই পর্যন্ত যদি তোলা হয়ে যায় শুধু ডি দিয়ে দেয়। শুধুমাত্র অনেকেই ক্লাস দেখতেছেন বাট আমার কোনো রিপ্লে করতেছে না, এটা আমার কোনো যায় আসে না। আমার বলার আমি বলবো, আমার দেখানোর আমি দেখাবো, বাট আপনার ইচ্ছা। আমরা আপনাকে শুধুমাত্র যেটা বলেছি আমরা সেটা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এখন তাহলে এটা আমরা হচ্ছে ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা ডাব্লিউএসডি কখন করব, ইউএসডি কখন করব, কখন ডিজাইন করব, কখন অ্যানালাইসিস করব, এই পার্টটা আমাদের আপাতত শেষ হয়ে গেল। ঠিক আছে, ওকে, শেষ। এখন আমরা একটু ইউনিট কনভারসেশন, এখানে আমাদের কিছু লাগবে, সেটা আমরা একটু দিয়ে রাখি যে ইউনিট কনভারসেশন। এখন আমরা একটু সবগুলো ইউনিট কনভারসেশন এখন দেখাবো না। ইউনিট কনভারসেশন কিন্তু অনেকগুলো আছে, সো অনেকগুলো ইউনিট কনভারসেশন এখন দেখানো কিন্তু সম্ভব না। ঠিক আছে, সো এখানে আমরা প্রয়োজনীয়গুলো আপনাকে দেখাবো। ইউনিট কনভারসেশন আমরা যদি বলি যে 1 মেগাপ্যাসকেল, 1 মেগাপ্যাসকেল সমান সমান কি হইতে পারে? 1 মেগাপ্যাসকেল ইজ ইকুয়াল টু হইতে পারে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার, এটা একটা হইতে পারে। ওকে, ডান। এরপরে 1 এমপিএ সমান আর কি হইতে পারে, এটা আমি এই পাশে না লিখে এই পাশে লিখতেছি। হ্যাঁ, যেহেতু আরো নিচে লিখবো, তাহলে 1 এমপিএ সমান হইতে পারে 145 পিএসআই হইতে পারে। ওকে, ডান। তারপর 1 এমপিএ সমান বা 1 মেগাপ্যাসকেল সমান সমান কি হইতে পারে? 10.20, এটা 10.20 এত কেজি পার সেন্টিমিটার স্কয়ার হইতে পারে। 1 মেগাপ্যাসকেল সমান সমান 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার, 145 পিএসআই, তারপর হচ্ছে কি 10.20 কেজি পার সেন্টিমিটার স্কয়ার 1 এমপিএ সমান হইতে পারে। দুই নম্বরে দেখেন, যদি আমরা বলি যে 1 পিএসআই, 1 পিএসআই মানে কি আমরা জানি? পিএসআই মানে কি একটু বলেন তো, কমেন্টস করেন তো। পিএসআই মানে আমরা কি জানি? কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। 1 পিএসআই মানে কি হবে বলেন তো, কমেন্ট করার চেষ্টা করেন। 1 পিএসআই মানে কি? পাউন্ড পার স্কয়ার ইঞ্চি, তাই না? পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। পিএসআই মানে কি? পাউন্ড পার স্কয়ার। সবাই একটু তুলে নেন খাতা, আপনাদের কাজে দিবে কিন্তু। পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, স্কয়ার ইঞ্চ। তারপরে আমরা আবার এটা বলতে পারি 1 পিএসআই মানে আমরা কি বলতে পারি বলেন তো? 1 পিএসআই মানে বলতে পারি যে পাউন্ড পার স্কয়ার ইঞ্চি, অথবা এটা আবার এইটাও বলা যায় যে পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। জাস্ট ওই কথাটাকে এভাবে বলা যায়। আবার দেখেন 1 পিসিআই তে আমরা কি বলতে পারি? 1 পিসিআই, 1 পিসিআই তে কি বলতে পারবো? কেন কি জানা আছে? দেখেন, এটাকে আমরা বলতে পারি যে পাউন্ড পার ইঞ্চ কিউব, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি পাউন্ড পার ইঞ্চি কিউব। তাহলে 1 পিসিআই যদি কখনো থাকে সেটা কি? পাউন্ড পার ইঞ্চি কিউব, অর্থাৎ পাউন্ড পার কিউব ইঞ্চি বা পাউন্ড পার ইঞ্চি কিউব। আর একটা আছে আমাদের 1 পিসিএফ, এটা কি হবে বলুন তো? পাউন্ড পার ফিট কিউব। এটা কি হবে? পাউন্ড পার ফিট কিউব। অর্থাৎ এটা আমরা সংক্ষেপে দেখানোর জন্য আমরা অনেক সময় দেই যে 1 পিএসআই, তারপর হচ্ছে 1 পিসিআই, আর একটা হচ্ছে 1 পিসিএফ। এই তিনটা জিনিস, অর্থাৎ পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, পাউন্ড পার ইঞ্চি কিউব, পাউন্ড পার ফিট কিউব, পাউন্ড পার স্কয়ার ইঞ্চি, পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। ওকে, এরপর এখন দেখেন, 3 নম্বরে আসেন 1 কেএসআই। তাহলে এটা কি হবে? কিলো হবে। হ্যাঁ, রাজু ভাই ক্লাস নেবে, ওয়াটার বোর্ডে যিনি ক্লাস নেন উনি ক্লাস নেবেন ইনশাআল্লাহ। তাহলে 1 কেএসআই মানে কি? কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। তার মানে হচ্ছে কি, এটা আমরা ইউজ করে দেই, তার মানে হচ্ছে কি 1000 পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, 1000 পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। 1 কেএসআই মানে কি? কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চি, অর্থাৎ কিলো মানে 1000 পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। ওকে, এরপরে 4 নম্বরে লিখেন, এগুলো আমাদের ম্যাথগুলো করতে গেলে এগুলো লাগবে। এরপর দেখেন 1 কিপ, 1 কিপ আমাদের কি হইতে পারে বলুন তো? কিলো পাউন্ড। 1 কিপ মানে কি? কিলো পাউন্ড, অথবা আমরা কি বলতে পারি? 1 কিপ মানে হচ্ছে 1000 পাউন্ড। ঠিক আছে,
এরপরে দেখেন 5 নম্বরে একটু খেয়াল করেন। এরপরে এগুলো আমরা সবাই জানি যে 1 কেজি সমান সমান কত পাউন্ড, 2.204 পাউন্ড। আবার আমরা কি জানি যে 1 পাউন্ড সমান সমান কত গ্রাম, 1 পাউন্ড সমান সমান 453.6 গ্রাম। আর কি আছে ছোট ছোট, আর দরকার নেই। 1 ইঞ্চি সমান সমান কত মিলিমিটার, এগুলো আমরা জানি, তাই না? 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 25.4 মিলিমিটার। আর একটা আছে যে 1 কেজি সমান সমান 9.81 or 10 নিউটন। আর একটা আমরা কি বলতে পারি যে 1 কেজি, এটা হলো 8 নম্বর দেন। 1 কেজি সমান সমান 9.81 or 10 নিউটন। ঠিক আছে, এইটাও একটু জাস্ট তুলে রাখেন, হয়তো বা কাজে দিতে পারে। হ্যাঁ, এখন আমরা চলে যাব, এখন আমরা হচ্ছে যে কখন ডিজাইন করলে কি ব্যবহার করব, অ্যানালাইসিস করলে কি ব্যবহার করব, আমরা এখন সেখানে চলে যাব। ঠিক আছে, ডিজাইন করলে কি ব্যবহার করব, অ্যানালাইসিস করলে কি ব্যবহার করব, আমরা এখন সেখানে চলে যাব। আমরা কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্কের কিছু অঙ্ক রয়েছে, তারপর হচ্ছে রূপান্তরিত সেকশনে কিছু অঙ্ক রয়েছে, ওগুলো আমরা পরে করাবো। বাট আমরা টোটালি এখন বিম ডিজাইনের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমি ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি তাহলে ইরেজ করে দিচ্ছি, কারণ এই ডিজাইন আপনার শিখতেই হবে, বা এই চাকরির পরীক্ষার জন্য ডিজাইন একটা পার্ট। সবাই এসএফডি পারে, সবাই এফএম পারে, কিন্তু আইসা বলে যে ডিজাইনটা আমার হয়নি। সো আমরা এই ডিজাইনটা ভালোভাবে প্র্যাকটিস করব, যেন আমার ওগুলো হয়, তার সাথে ডিজাইনটাও হয়ে যায়, এবং আমি একটা আপগ্রেড লেভেলে চলে যাই। ঠিক আছে, তখন আমার র্যাঙ্কটা অনেক উপরে চলে যাবে। যখন আমার ডিজাইন হয়ে যাবে, ডিজাইনের অঙ্ক যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি অনেক উপরে চলে যাব। ওকে, তাহলে এটাও আমি একটু মুছে দিই। হ্যাঁ, এটা জায়গা লাগবে একটু, এটাও আমি একটু মুছে দিই। আমরা কিন্তু বিম ডিজাইনের মধ্যে আছি, হ্যাঁ, এখন দেখেন ডিজাইন করার সময় কি মনে রাখতে হবে। ডিজাইনের সময় আমাদের যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, আমরা এখন সেগুলোকে এখানে লিখবো। ডিজাইনের সময় আমাদের যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, আমরা এখন সেই ফর্মুলাগুলো এখানে লিখবো। এখন একটা আছে, আমরা পলিটেকনিকে যে স্টাইলে পড়েছি যে ডিজাইন করতে গেলে আমাদের যে 7-8টা ধাপ লাগে, সেটা একটা স্টাইল আছে। এটা যে কোনো বইয়ে আপনারা পাবেন, সেই স্টাইল আপনি ফলো করতে পারেন। আমরা এখন আপনাকে ডিজাইন করার জন্য যেটা আমাদের লাগবে, 1 নম্বরে যদি আমরা আপনাকে বলি যে ডিজাইন লোড, 1 নম্বরে কি ডিজাইন লোড, এটা আমাদের ওমেগা হইতে পারে, আবার ডাব্লিউ হইতে পারে। এই ডিজাইন লোডটা কি হইতে পারে ভাই, ওমেগা হইতে পারে, আবার ডাব্লিউ হইতে পারে। তো ডিজাইন লোড নির্ণয় করার সময় আমাদেরকে এখানে সেলফ ওয়েটটা লাগবে। সেলফ ওয়েটের সাথে আমাদের কি কি আসবে বলেন। সেলফ ওয়েটের সাথে আমাদের, আমরা যদি এখন এখানে আপনাকে দেখাই যে একটা বিমে আমাদের কি কি, মানে একটা আমরা যখন ডিজাইন করি বা একটা বিল্ডিং এ আমাদের কি কি লোড আসতে পারে, একটা বিল্ডিং এ আমাদের কি কি লোড আসতে পারে, আমরা এটা জানি যে ডেড লোড আসতে পারে। 2 নম্বরে আমরা যদি বলি যে লাইফ লোড আসতে পারে। ঠিক আছে, 3 নম্বরে যদি আমরা বলি যে আর্থকোয়াক লোড আসতে পারে। এরপরে আমরা যদি বলি পার্টিশন ওয়াল লোড। এরপরে আমরা যদি আরো বলি যে স্নো লোড, আমাদের তো স্নো নাই, তাই না? স্নো লোড মানে কি তুষারপাত, তাই না? পার্টিশন ওয়াল, ঠিক আছে, পার্টিশন ওয়াল। আর একটা হচ্ছে আর্থকোয়াক লোড, এরকম ধরা হয়। এখন দেখেন এই লোড গুলাকেও আবার যে ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়, সেখানে দেখেন ডেড লোডকে কত দিয়ে গুণ করা হয়, আমরা আগে যেটা জানতাম সেটা এখন ভুলে যান। আমার মনে হয় এটা এখন অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, 1.2 আর একটা হচ্ছে 1.6 গুণ, অর্থাৎ 120 গুণ এবং 160 গুণ বেশি ধরা হয়। আমরা একটু পরে কিন্তু বিস্তারিত বলবো, আমি জাস্ট একটা ক্লাস নিচ্ছি এতটুকু। যারা নতুন আছে আশা করি তাদের জন্য এটা কাজ দেবে, যারা পারে তারা তো ক্লাস করবে না, তাই না? তাহলে দেখেন ডেড লোড আসতে পারে, লাইভ লোড আসতে পারে, আর্থকোয়াক লোড আসতে পারে, পার্টিশন লোড আসতে পারে, সোনো লোড আসতে পারে। সো আমরা এই লাইভ লোডকে 1.6 দিয়ে গুণ করা হয় এবং ডেড লোডকে 1.4 দিয়ে গুণ করা হয়। সো যেটা আমরা জানি যে ডেড লোডকে 1.4 আর লাইভ লোডকে 1.7 দিয়ে গুণ করা হয়। সো এটা আগে ছিল, নতুন সিস্টেমে আমাদেরকে এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখেন সেলফ ওয়েট যদি প্রশ্নের মধ্যে বলাই থাকে যে প্রতি মিটারে এত কেজি লোড ইয়া করা আছে, তাহলে তো আপনি ডিজাইন লোডটা পেয়ে গেলেন। ঠিক আছে, যে সমবায় বিস্তৃত সহ প্রতি মিটারে টোটাল লোড বলা আছে, তাহলে আপনাকে সেলফ লোড বের করতে হচ্ছে না।
তাহলে এখানে কি লোড আসতে পারে, ডেড লোড আসতে পারে, এখানে হচ্ছে লাইভ লোড আসতে পারে, ঠিক আছে, ফ্লোরের লোড থাকতে পারে, তারপরে হচ্ছে পার্টিশন ওয়ালের লোড থাকতে পারে, তারপরে হচ্ছে আর্থ কিউএল এর লোড থাকতে পারে, ঠিক আছে, এরকম ইটিসি যা যা থাকবে আমরা তা এখানে নিব। তাহলে এই সেলফ লোডটা আমাদের দেওয়া থাকবে না যদি বিমের প্রতি মিটারে বলে সেলফ লোড সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে বলেন প্রতিটা যদি বলা থাকে তখন আমাদের বের করতে, কিন্তু যখন বলা থাকবে না তখন আমরা সেলফ লোডটা কিভাবে বের করব, সেলফ ওয়েট, ঠিক আছে। সেলফ ওয়েটটা আমরা বের করবো কিভাবে দেখেন, যখন আমাদের সেলফ ওয়েটটা বের করে নিতে হবে, কোনো কিছু বলা থাকবে না বের করে নিতে হবে, তখন আমরা এল ইন্টু বি ইন্টু এস। এখন আপনি বলেন তো যে এই যে কংক্রিট এর যে ইউনিট ওয়েটটা কত হবে, এটা হবে 2400, কি হবে 2400 হবে না, তাহলে এটা যদি মিটার হয়, এটা যদি মিটার হয়, এটা যদি মিটার হয়, আর এই ইউনিটটা কি হয় 2400 কেজি পার মিটার কিউব, এই 3টা মিটার কিউব আর 23 মিটার কাটা, তাহলে থাকবে কি শুধু তখন হচ্ছে সেলফ ওয়েটটা বের হবে এত কেজি, এটা একটা। আবার এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে এল ইন্টু বি ইন্টু এস ইন্টু যদি এটা আমাদের এফপিএস এ থাকে তখন এটা হয়ে যাবে আমাদের পাউন্ড, এত পাউন্ড বের হবে, এত পাউন্ড আমাদের বের হবে। তাহলে সেলফ ওয়েট আমাদেরকে বের করতে হইতে পারে এবং বের করতে হবে, তার সাথে যদি এগুলো থাকে ডেড লোড লাইভ লোড যা থাকবে সেগুলো নিলে আমরা ডিজাইন লোড পাবো, অথবা প্রশ্নের মধ্যে সরাসরি ডিজাইন লোড দেওয়া থাকবে, সরাসরি ডিজাইন লোড দেওয়া থাকলে তখন এটা হচ্ছে আপনার ডাব্লিউ হয়ে যাবে, সরাসরি যদি ডিজাইন লোড দেওয়া থাকে এটা আপনার কি হয়ে যাবে তখন ডাব্লিউ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ডিজাইন লোডটা মূলত বের করবো ইনশাল্লাহ। তো এগুলো পরবর্তীতে অঙ্ক যখন করানো হবে তখন এই বিষয়গুলো আরো আপনারা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, এখন দেখেন আমাদের 2 নম্বরে মোমেন্ট, এই আমাদের মোমেন্টের যে বিষয়টা এখানে থাকবে, কোন কোন ক্ষেত্রে আমরা দেখব যে তারা আমাদেরকে একটা বিম দিয়ে দিয়েছে যে 5 মিটার দৈর্ঘ্য সমবায় বিস্তৃত 2 হইলে এখান থেকে তখন বের করতে হয়। তো আমাদেরকে এখন জানতে হবে কোন বিমের ক্ষেত্রে মোমেন্টের, দেখেন ক্যান্টিলিভার, এলইভিইআর ক্যান্টিলিভার বিম, ঠিক আছে, ক্যান্টিলিভার বিম যদি হয় তখন আমাদের কি হবে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের যে মোমেন্টটা হবে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের যে মোমেন্টটা হবে এটা কি হবে ওমেগা এল ভাগ 2 হয়ে যাবে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কি হবে ওমেগা এল ভাগ 2 হয়ে যাবে। আমরা কিন্তু ডিজাইনের জন্য এগুলো লাগতেছে। এরপরে দেখেন যদি বলে সিম্পলি সাপোর্টেড বিম বা সাধারণভাবে স্থাপিত বিম, ঠিক আছে, তখন তার মোমেন্টটা কি হবে, এটা হচ্ছে ওমেগা এল স্কয়ার ভাগ 8 হয়ে যাবে, তাই না, ওমেগা এল স্কয়ার ভাগ 8 হয়ে যাবে। আর ক্যান্টিলিভারের ক্ষেত্রে স্কয়ার দিইনি কেন, ওমেগা এল স্কয়ার ভাগ 2, এখানে স্কয়ার দিয়ে দেন, ক্যান্টিলিভারের ক্ষেত্রে ওমেগা এল স্কয়ার ভাগ 2, আর সাধারণভাবে স্থাপিত বিম বা সিম্পলি সাপোর্টেড বিম যেটা সেটা হচ্ছে ওমেগা এল স্কয়ার ভাগ 8। এরপরে দেখেন আংশিক বাঙালি লিখতেছি, এরপর দেখেন আংশিক বিচ্ছিন্ন বিম, আংশিক বিচ্ছিন্ন বিম যদি হয় তখন মোমেন্ট আমাদের কি হবে, এখন 10 হয়ে যাবে, হ্যাঁ, ওমেগা এল স্কয়ার ভাগ 10। আর একটা আছে পুরোপুরি বিচ্ছিন্ন, 4 নম্বর, এই 4টা মনে রাখলেই হবে, হ্যাঁ, এই 4টা মনে রাখলেই হবে। পুরোপুরি বিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে 12 হয়ে যাবে, পুরোপুরি বিচ্ছিন্ন, তাহলে এখানে জাস্ট 12 হয়ে যাবে, ওমেগা এল স্কয়ার ভাগ 12, ওমেগা এল স্কয়ার ভাগ 12। যখন আমাদেরকে এভাবে বের করতে হবে তারা বলে দিবে যে একটা এত মিটার দৈর্ঘ্যের বিম এত মিটার ইয়া, তখন আমাদেরকে এইভাবে এটা বের করতে হবে। আমরা কিন্তু ওয়াটার বোর্ডের ক্লাসের বিষয়ে পরে বলবো, আমি কিন্তু ক্লাস হয়তো বা নিব না আপনাদের, বাট আমি কিন্তু ভালো ক্লাস নিতেও পারি না, কিন্তু যে স্যাররা ক্লাস নেবে তারা তো রেগুলার রুটিন মেনটেন করে ক্লাস নেবেন। আমি জাস্ট এটা এখনই আমরা শেষ করে দিব, আর একটু বাকি আছে, হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এরপরে দেখে ডিজাইন করতে গেলে আমাদের 3 নম্বরে যেটা লাগবে এনটা কি বলেন তো, মডুলার রেশিও, এনটা হচ্ছে মডুলার রেশিও, সবাই একটু তুলে দেন ভাই, এটা হচ্ছে এনটা হচ্ছে মডুলার রেশিও। স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ককে যদি আমরা কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে এন এর মানটা পেয়ে যাব। অনেক সময় এন এর মানটা আমাদের দেওয়া থাকবে না, তখন আমরা 9 বা 10 লেট দিয়ে ধরে নিতে পারি। যখন এন এর মান দেওয়া থাকবে না তখন আমাদের এইটা দিয়ে বের করতে হবে। এখন দেখেন এইটা দিয়ে যখন বের করতে যাবেন আপনি, এটা দিয়ে বের করতে গেলে আবার আপনাকে এই ইএস এবং ইসি মানগুলো জানতে হবে। পিএসআই আছে, তারপরে হচ্ছে এমকেএস আছে,
এফপিএ আছে, এমপিএ আছে, এগুলো আপনাকে তখন সবগুলোই জানতে হচ্ছে। তাহলে আমরা সেগুলো একটু আপনাকে লিখে দেই। যখন এন এর মানটা আমাদের দেওয়া থাকবে না তখন এইভাবে আমাদেরকে বের করতে হবে। সো এগুলোর ক্ষেত্রে আবার অনেক ডিটেলস চলে আসলো। জানেন যে এস, এটা আবার পিএসআই এককে বের করা যায়, তারপর হচ্ছে এমপি এককে বের করা যায়, তারপর হচ্ছে কেজি পার সেন্টিমিটার এককে বের করা যায়। তাহলে দেখেন তো পিএসআই এককে কত হবে, 29 ইন্টু 10⁶ এত পিএসআই। আবার স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক 0.2 ইন্টু 10⁶ এত মেগাপ্যাসকেল। ঠিক আছে, আর একটা আছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এটা কিন্তু স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর একটা হচ্ছে 2.04 ইন্টু 10⁶ এত কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এই তিনটা হচ্ছে আমাদের স্টিলের ক্ষেত্রে গেল। ঠিক আছে, এখন ঠিক সেম অ্যাজ কংক্রিটের ক্ষেত্রেও নিতে হবে। তাহলে কংক্রিটের ক্ষেত্রে কত হবে, কংক্রিটের ক্ষেত্রে হবে 57,000 √f'(c). এই যে f'(c)টা কিন্তু নতুন আসছে, হ্যাঁ, পিএসআই, পিএসআই এককে হচ্ছে এইটা 57,000। আর একটা কি আছে কংক্রিটের ক্ষেত্রে 4700, এটা তাই না, 4700। 4700টা কখন হলো, মেগাপ্যাসকেলে হয়ে গেল, এটা হচ্ছে মেগাপ্যাসকেলে হয়ে গেল। আর একটা আছে আমাদের 15,100 √f'(c), এটা হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এইটা হচ্ছে কংক্রিটের জন্য আর এটা হচ্ছে স্টিলের জন্য। কখন এটা আমাদের লাগতেছে, বা এটা দিয়েও কিন্তু আমরা কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্কের যে অঙ্ক থাকবে সেগুলো আমরা এগুলো দিয়ে সলিউশন করতে পারবো। দেন যদি এন এর মান আমাদের দেওয়া না থাকে, এন এর মান যদি আমাদের বের করতে হয়, এই দুটোর মান যদি দেওয়া থাকে ইজিলি পেয়ে গেলাম। এই দুটোর মান যদি দেওয়া না থাকে তাহলে তো আপনি করতে পারবেন না। এই দুটোর মান হচ্ছে এই ক্যাটাগরিতে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। এখন 4 নম্বর সূত্রে আমরা চলে যাই। 4 নম্বরে হচ্ছে কে এর মান আমাদের বের করতে হবে। কে ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড এন প্লাস এফএস এফসি, এফএস এফসি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসছে যে এই যে f'(c) আসছে, এফএস আসলো, এফসি আসলো, দেখি আর কি কি আসে, সেখানে নিয়েও আমাদের কথা আছে কিছু। আচ্ছা, এখানে দেখেন, এখানে আসছে এফএস এবং আসছে এফসি। তাহলে আমরা যদি এখানে আরেকটু ডিটেইলস একটু আলোচনা করি, যেমন ধরেন এই f'(c), f'(c)টাকে আমরা কি বলতে পারি বলেন তো, f'(c)টাকে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম স্ট্রেস অফ কংক্রিট, ম্যাক্সিমাম স্ট্রেস অফ কংক্রিট, কি বলতে পারি, ম্যাক্সিমাম স্ট্রেস অফ কংক্রিট। আবার এটাকে বলতে পারি কিন্তু যে ডিজাইন স্ট্রেস অফ কংক্রিট, এটাও কিন্তু আমরা বলতে পারি। সো আমরা কি করি, যখন এই এফসিটা হচ্ছে কিন্তু অ্যালাউয়েবল স্ট্রেস, তো অ্যালাউয়েবল স্ট্রেসটা আমরা কি করি 45% অফ f'(c). তাহলে আমরা কি করি, এখান থেকে দেখেন যে ম্যাক্সিমাম কংক্রিটের সাথে 45% আমরা হচ্ছে গুণ করে নিই, অর্থাৎ 65% আমরা কমিয়ে নিয়ে আসি, 65%কে আমরা বাদ দিয়ে দেই। তাহলে এই এফসি আমাদের এখানে কত হচ্ছে, এফসি ইকুয়াল টু আমরা পাই 0.45 f'(c). তাহলে এখানে যে আমাদের এফসি থাকতেছে, এই এফসির মানটা যদি সরাসরি দেওয়া থাকে তাহলে তো আপনার কোনো টেনশন নাই। বাট যখন এফসির মানটা দেওয়া থাকবে না, f'(c) এর মান দেওয়া থাকবে। হোয়াট ইজ f'(c)? f'(c)টা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস অফ কংক্রিট, অর্থাৎ সর্বোচ্চ কংক্রিটের যে শক্তিটা, এটা হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ শক্তিটা হচ্ছে এখানে f'(c). কংক্রিট সর্বোচ্চ শক্তি অর্জন করে 28 দিনে, ঠিক আছে, কংক্রিট সর্বোচ্চ শক্তি অর্জন করে আমাদের 28 দিনে। সো এইটা f'(c), আর এফসিটা আমরা 0.45 টানাটা আমরা মুখস্থ করে রেখেছি, তাই না। তো কংক্রিটের 40%, এই এফসিটা হচ্ছে ম্যাক্সিমামের 45% ধরা হয়। তাহলে এটা আমরা একটা পেয়ে গেলাম। ঠিক সেম অ্যাজ এখানে এফএস দেখতে পাচ্ছেন, তাহলে আমরা একটু এফএস নিয়ে বলি। ওকে, তাহলে এফএস নিয়ে যদি বলি তাহলে এফওয়াইটা কি হবে আমাদের, এফএস নিয়ে যদি বলি তাহলে আমাদের এফওয়াইটা কি হবে, ঠিক আছে। তাহলে এফওয়াইটা কি হবে বলেন, একই জিনিস, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেন্থ, ম্যাক্সিমাম স্ট্রেন্থ অফ কংক্রিট, ঠিক আছে, অথবা এটা কিন্তু আমরা ডিজাইনও বলতে পারি, ঠিক আছে, ডিজাইন স্ট্রেন্থ অফ কংক্রিট। তাহলে এইটাতে যখন এফএস আসে, এই এফএসটা এর 40% ধরা হয়, 40% অফ এফওয়াই।
তাহলে আমরা Fs ইজ ইকুয়াল টু পাচ্ছি 0.40 Fy। তাহলে এখান থেকে আমরা সবসময় যেটা মুখস্থর মতো জানি যে Fc সমান সমান হচ্ছে 0.45 F প্রাইম সি, Fs সমান সমান হচ্ছে 0.40 Fy। এই তাহলে এখান থেকে আমরা এই দুটো বিষয় ক্লিয়ার করলাম। এনটা তো মডুলার রেশিও ছিল, মডুলার রেশিও সরাসরি দেওয়া থাকলে কোনো সমস্যা নাই। এই দুটো স্টিলের স্থিতিস্থাপক মডুলাস অফ স্টিল আর মডুলাস অফ কংক্রিট, এই দুটো যদি দেওয়া থাকে ইজিলি এন পেয়ে যাচ্ছি। এন পেয়ে গেলে এখন এই দুটার ক্ষেত্রে যদি এফএস এবং এফসির মান সরাসরি দেওয়া থাকে তাহলে আপনি এখানে বসালেন, কে এর মান পেয়ে গেলেন। বাট যখন এফএস এবং এফসির মান সরাসরি দেওয়া থাকবে না তখন তারা এফ প্রাইম সির মান দিয়ে দিতে পারে অথবা এফওয়াই এর মান দিয়ে দিতে পারে। এই দুইটা থেকে তখন এফসি এবং এফএস এর মান বের করতে হবে। এফসি এবং এফএস এর মান বের করতে হবে। এফসি এবং এফএস এর মান বের করতে হবে। এফসি এবং এফএস এর মান আমাদের বের করতে হবে। ক্লিয়ার ভাই? এটা ক্লিয়ার? এই 4 নম্বর পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি যদি স্টেপ বাই স্টেপ যাচ্ছি 4 নম্বর পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? আমরা শুধুমাত্র ডিজাইনে যে ফর্মুলাগুলো লাগে আমরা সেই ডিজাইনে ডিজাইনে যে ফর্মুলাগুলো লাগে আমরা কিন্তু সেগুলো না এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। ডিজাইনে যে ফর্মুলাগুলো লাগে সেগুলো না আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। মেহেদি বুঝতে পারছো? মেহেদিকে আমরা দেখতে পাচ্ছি, মিলন শাহ, শেখ আলমের আছে, যে কয়জন থাকেন ওটা কোনো বিষয় না। তারপরে আমরা হচ্ছে এখানে লিখে আচ্ছা, শুধুমাত্র একজন ক্লিয়ার হয়েছে, আর কেউ ক্লিয়ার হয় নাই, শুধুমাত্র একজন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এটা মুছে দেই। এই পার্টটা কিন্তু অন্য অঙ্ক তো আমাদের লাগবে, হ্যাঁ ছোট অঙ্কগুলোতেও আমাদের লাগবে। ওকে, এখন দেখেন এরপরে আমাদের যে সূত্রটা লাগবে সেটা আমরা সবাই জানি। 5 নম্বর হচ্ছে আমাদের j = 1 - k/3। এটা আমাদের সবাই দেবে। তাহলে আমরা উপরে কিসের মান পাইলাম? k এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, k এর মান পেয়ে গেলাম। এরপরে 6 নম্বরে ডিজাইনের সময় লাগবে r = হাফ অফ fc j/k। তাহলে fc এর মান আমরা পেয়ে যাব, j এর মান পেয়েছি উপর থেকে, k এর মান ওর উপরে পেয়েছি। আশা করি বুঝতেছেন, এগুলো খুবই সহজ, আপনারা অনেকেই পারেন। এরপরে d = √m/b। দেখেন d = √m/b। m টা হচ্ছে এখানে কি মোমেন্টটা আমাদের থাকবে, r তো উপরে পাবো, আর b টা হচ্ছে প্রস্থ আমাদের থাকবে। অনেক কিছুই খোলাসা হলো, হ্যাঁ এ প্রস্থ থাকবে আমাদের। এরপরে 8 নম্বরে দেখেন, যেহেতু ডিজাইনের কথা বলছে, ডিজাইন বলতে গেলে আমাদের কি বের করতে হবে বলেন তো? ডিজাইন যখন বলে তখন আমাদের কিন্তু স্টিলের পরিমাণ বের করতে বলে। ডিজাইন বলতে কিসের পরিমাণ বের করতে বলে ভাই? স্টিলের পরিমাণ বের করতে বলে। এই হচ্ছে কিন্তু এস, ডিজাইন বললে স্টিল, এম, আর হচ্ছে এফএস জেডি। এফএস ওই যে কে এর মানের মধ্যে আমরা ওখানে পাচ্ছি এফএস, এফসি পাচ্ছি কে এর মানের মধ্যে, যেহেতু উপরে পেয়ে গেলাম, আর ডি হচ্ছে তার কি গভীরতা। কোন গভীরতা? এটা এই ডিটা হচ্ছে যে উপরে যে মানটা পেলাম সেই মানটা হচ্ছে এখানে এস। আর একটা 9 নম্বরে আমাদের বলতে পারে যে এন, এর মানে কি ভাই? রডের সংজ্ঞা। এর মানে কি ভাই? রডের সংজ্ঞা। এই রডের সংজ্ঞাটা আমরা হচ্ছে যদি এই এস আর স্মল এস অর্থাৎ স্টিলের পরিমাণকে যদি আমরা হচ্ছে রডের যে আমাদের ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা সংখ্যা পেয়ে যাব। এখন দেখেন এইখানে একটা বিমের মধ্যে, হ্যাঁ এখান থেকে দেখেন এইটা টোটালটা হচ্ছে কি ভাই? আমাদের টোটালটা হচ্ছে কি বড় হাতের ডি, তাই না? টোটালটা কি মেহেদি? ঠিক আছে, টোটালটা হচ্ছে আমাদের বড় হাতের ডি। দাও, টোটালটা হচ্ছে আমাদের বড় হাতের ডি। টোটালটা কি? টোটালটা হচ্ছে আমাদের বড় হাতের ডি। তাহলে এখান থেকে আমাদের ইফেক্টিভ ডেট যদি বের করতে বলে, ইফেক্টিভ ডেট কোনটা হবে বলেন তো? ইফেক্টিভ ডেট এটা হবে আমাদের, তখন এখান থেকে এটা হবে আমাদের কি ইফেক্টিভ ডেট, এখান থেকে এটা হবে আমাদের ইফেক্টিভ ডেট। তাহলে আমরা আজকে শুধু ডিজাইনের গুলা দিলাম, পরবর্তীতে আমরা হচ্ছে অ্যানালাইসিসের গুলা দিয়ে দিব। আজকে আমরা ক্লাস কন্টিনিউ করতে চাচ্ছি না, অনেক সময় হয়ে গিয়েছে, দেখি 48 মিনিট হয়ে গিয়েছে। সো অনেকে ভাবছে যে পান ইন্ডিয়ান বোর্ড নিয়ে ভাই অনেক কিছু বলবে, বাট কিছুই বলা হলো না। আমরা এখন যেহেতু মেসেঞ্জার গ্রুপে সবাই আছে আমরা সেখানেই বলে দিব। সো এই ডিজাইন যখন করব তখন এই জিনিসগুলো আমার লাগবে, বুঝা গেছে? ডিজাইন যখন করব তখন ডিজাইনে কি কি চাই বলেন? বি ইন্টু ডি চাই, ঠিক আছে? বি ইন্টু ডি চাই, বির মান এখানে, ডির মান আছে, আবার স্টিলের পরিমাণ চাই, তাই না? স্টিলের পরিমাণ চাই, বি ইন্টু ডি চাই, কার্যকরী গভীরতা চাই। তাহলে আমরা এখান থেকে ইজিলি এগুলো বের করতে পারবো, বুঝা গেছে?
ডিজাইন যখন করবো একটু আগের প্রথম পৃষ্ঠা খেয়াল করেন, ডিজাইনে কি কি চায়, বি ইন্টু ডি চায়, কার্যকরী গভীরতা চায়, একটু লিখে দিই। ডিজাইনে কি কি চাচ্ছে আপনার, ডিজাইনে চাচ্ছে ক্রস সেকশনটা চাচ্ছে, তারপর কার্যকরী গভীরতা চাচ্ছে, তারপর হচ্ছে স্টিলের পরিমাণটা চাচ্ছে, এই জিনিসগুলো চাচ্ছে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা ডিজাইনে অ্যাপ্লাই করি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। ও চিত্রটা ড্র করছিলাম যে টোটাল গভীরতাটা দেখানোর জন্য। যাই হোক, এখন দেখেন ওয়াটার বোর্ডের ক্লাসগুলো যেহেতু রমজান শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ রমজান শুরু হয়ে যাচ্ছে, তাহলে আমরা অনলাইনে ক্লাসগুলো কখন নিব? রমজান শুরু হয়ে গেলে ক্লাস কখন নিব বলেন? রমজান শুরু হয়ে যাচ্ছে, আমরা অনলাইনে ক্লাসগুলো কখন নিব আপনাদের একটু মতামতটা একটু জানাবেন। অনলাইনে আমরা ক্লাসগুলো কখন নিব? রাতে 10টা 30। এখন রমজানে হচ্ছে যে রাজু স্যার আমাদের ক্লাস নেবেন, এই রমজানে রাজু স্যার ক্লাস নিতে পারবেন না, কারণ হচ্ছে উনি নিজেও পড়াশোনা করেন এখনো, তো রমজানে ক্লাস নেওয়া তার পক্ষে আপাতত সম্ভব না। সো রাতে রমজানে ক্লাস নিলে আমাদের রাত 10:30টায় নিতে হবে, এটা একটা অপশন আমাদের রয়েছে। আর বন্ধের দিনে যদি আমরা নেই, এখানে অনেকে জব করে আর কি, ঠিক আছে, যে ছুটির দিনে সম্ভব হবে না, ঠিক আছে, ছুটির দিনে ওটা হবে না, আমরা হচ্ছে রাত্রে করে ক্লাসগুলো আমাদের নিতে হবে। এখন রাজু স্যার আসার আগ পর্যন্ত আমি আপনাদের এইভাবে করে কয়েকটা সাবজেক্ট আমরা হচ্ছে শেষ করে দিই, ঠিক আছে। এখানে যে কয়জনে আছেন আপনারা এসএফডিবিএমডি সবার ক্লিয়ার কিনা? সবাই কি এসএফডিবিএমডি পারেন তো ইনশাআল্লাহ নাকি? এখানে যে কয়জনে আছেন আপনারা সবাই এসএফডিবিএমডি তো পারেন, তাই না? সবাই এসএফডিবিএমডি পারেন কিনা? তো রাজু স্যার আমাদের অবশ্যই ক্লাস নিবে, কিন্তু রমজানে আমরা রাজু স্যারকে পাচ্ছি না। আমি হচ্ছে রমজানে হচ্ছে আমি কন্টিনিউ করব। দেন দেখেন আমাদের এই কোর্সটা শেষ করতে সময়সীমা আমরা 3 মাস নেব। কয় মাস নেব ভাই? 3 মাস নেব, ঠিক আছে। সময়সীমা হচ্ছে 3 মাস নেব। ওকে, সময়সীমা হচ্ছে আমরা 3 মাস নেব, ঠিক আছে। আমাদের ক্লাস থাকবে 3 দিন। ক্লাস থাকবে কয়দিন ভাই? 3 দিন থাকবে। কখন? রমজানের জন্য রাতে থাকবে। রাত কয়টায়? 10:30টায়। তাছাড়া অন্য কোনো অপশন নাই। সকালে নিলে অনেকের সমস্যা হবে, রাতে নিলে সমস্যা হবে, বন্ধের দিন নিলে সমস্যা হবে, মানে বিভিন্ন সমস্যা আমাদের থাকবে, ঠিক আছে। এই জন্য আমরা রাত 10টা 30-এ আমরা এই ক্লাসগুলো প্রোভাইড করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর ক্লাস আমরা ইচ্ছা করলে মিজান স্যার আমাদের রয়েছেন, আমরা 3 জন ক্লাস নিতে পারবো, যেমন আমি রয়েছি, এরপর হচ্ছে মিজান স্যার রয়েছে, মিজানুর স্যার রয়েছে, আর একটা হচ্ছে আমাদের রাজু স্যার রয়েছে, ঠিক আছে। আমরা চাই পানি উন্নয়ন বোর্ডের জন্য আমরা ডিপার্টমেন্টটা আপনাকে ভালোভাবে শেষ করে দিতে। সো আমিও ক্লাস নিব অল্প, মিজান স্যারকে আমরা প্রোভাইড করতে পারি এবং রাজু স্যারকেও করতে পারি। সো আমরা এখানে 3 জন আপনাদের ডিপার্টমেন্ট টিচার এখানে ক্লাস নেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আমাদের জন্য এটা একটা প্রাইভেট গ্রুপ থাকবে, সেখানে আমাদের এই ক্লাসগুলো হবে। প্রাইভেট গ্রুপে আমরা আগে আপনাদেরকে প্রবেশ করাবো না, এই জন্য কিন্তু আমি ফ্র্যাঙ্কলি সায়ান জবকে রংপুর পেজে কিন্তু লাইভ ক্লাসটা নিলাম, এখানে সব ডিটেলস বলে দিচ্ছি। শুধুমাত্র যারা ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবে তাদেরকে আমরা হচ্ছে ওই গ্রুপে নিব, বাকি গ্রুপে নিয়ে আউট করে দেওয়া অনেক সময় লাগে, রমজান মাস এত ঝামেলা যাইতে যাচ্ছি না। আমরা মেসেঞ্জার গ্রুপ আপনাদের আছে, সেখানে বলে দেবো বিষয়টা, এটা ছবি তুলেও দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে সময়সীমা হচ্ছে 3 মাস। সপ্তাহে এখন আমরা আপাতত 3 দিন ক্লাস নিব রাতে করে, আর আমি ক্লাস নিব, মিজান স্যারকে আমরা নিতে পারি, রাজু স্যারকে নিতে পারি, আমার ক্লাস তো বেশি ভালো না, আমি তো বেশি ভালো ক্লাস নিতে পারি। ওকে, তাহলে এটা একটা প্রাইভেট গ্রুপ হবে, প্রাইভেট গ্রুপে আমরা এটা নিব, মেসেঞ্জারে সব বলে দেবো ইনশাল্লাহ। এখন আসেন ফ্রি, আমরা কিন্তু আপনাদের অনেক পরীক্ষা নিব, যেমন ধরেন আমরা আপনাদের এই পানি উন্নয়ন বোর্ডকে টার্গেট করে আমাদের হচ্ছে মডেল পরীক্ষা হবে বা ডিপার্টমেন্ট ভিত্তিক পরীক্ষা হবে, অনেকগুলো পরীক্ষা আমরা এর ভিতরে ইনক্লুড থাকবে। আমাদের কোর্স ফি থাকবে এটা 1500 টাকা। এটা কোর্স ফি কত টাকা থাকবে ভাই ডিপার্টমেন্টের জন্য? এটা কোর্স ফি থাকবে মাত্র 1500 টাকা। এর ভিতরে হচ্ছে এক্সামও আমাদের থাকবে, হ্যাঁ এর ভিতরে আমরা এক্সামও নিব এবং ডিপার্টমেন্ট গুলো আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। ক্লাসগুলো কি কি বার হবে আমরা যদি দেই, যে সপ্তাহে কয়দিন, 3 মাস বলেছি। সো ক্লাস আমাদের একটা থাকবে সোমবার, ঠিক আছে, এরপর আরেকটা থাকবে আমাদের হচ্ছে বুধবার, আর একটা আমাদের থাকবে হচ্ছে শুক্রবার। এই 3টা ডেতে আমাদের ক্লাস হবে, অর্থাৎ শুক্র সোম বুধ বলতে পারেন, যে শুক্র সোম বুধ এই 3টা ডেতে আমাদের এই ব্যাচের ক্লাসটা চালু হয়ে যাবে। তাহলে আজকে কি বার বলেন তো? আজকে রবিবার, আগামীকাল সোমবার আছে, সোমবার না নিয়ে আমরা হচ্ছে এই ক্লাসটা মঙ্গলবারে নিয়ে নিব। সো
এই ডেটে আমরা ক্লাস নেব, সোমবার, বুধবার এবং শুক্রবার, অথবা শুক্র, সোম, বুধ। শুক্র, সোম, বুধ এই 3 দিনে আমাদের ক্লাসগুলো হবে। ওকে, যারা ভর্তি হবেন আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে দিবেন, ইনবক্সে মেসেজ দিবেন। এটাতে আমরা ভর্তি না হওয়া পর্যন্ত আমরা কোনো স্টুডেন্ট আমরা হচ্ছে এই প্রাইভেট গ্রুপটাতে ডুবাবো না। শুধুমাত্র যারা ভর্তি হবে তাদেরকে আমরা প্রাইভেট গ্রুপটাতে ডুবাবো, বাকি তাছাড়া এই গ্রুপে কেউ ঢুকতে পারবে না। শুধুমাত্র ভর্তি হলে আমরা প্রাইভেট গ্রুপে আমরা আপনাকে নিয়ে নিব। এই ওয়াটার বোর্ডের জন্য আমাদের কোর্স ফি 1500। আমরা কিন্তু অনেক পরীক্ষা নিব আপনাদের, বারবার বলতেছি। পরবর্তীতে আরো পরীক্ষা হবে, আমাদের গাজীপুরে যে পরীক্ষা হবে সেই কোশ্চেনগুলো দিয়েও আমরা পরীক্ষা নিব, আমরা নিজেরাই পরীক্ষা নিব, ঠিক আছে। এবং রমজানের এই কদিনে আমি ক্লাস নেই, এরপর হচ্ছে সাদা ক্লাস নিবে, তখন আপনার আরো ভালো লাগবে, আর অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সামারি। আর যাদের কাছে নাম্বার নাই আপনি হচ্ছে নাম্বারটা নিয়ে রাখতে পারেন, 01737343361। আমরা হয়তো এইটার জন্য আমরা আর একটা ক্লাস দিয়ে দিব আপনাদের, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের পানির ব্যাচের একটা সামারি আমরা আপনাকে দিয়ে দিলাম। 3 মাস চলবে, আপাতত 3 দিন করে ক্লাস চলবে, ঠিক আছে। প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, 1500 টাকা কোর্স ফি উইথ এক্সাম থাকবে আমাদের শুক্রবার, সোমবার এবং বুধবার রাত 10:30টায় করে হবে। রমজানের এই মাসটা 3 মাসের মধ্যে আমাদেরকে এটা শেষ করতে হবে, এই হচ্ছে আমাদের একটা বিষয়। সো যারা করতে আগ্রহী থাকবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।